আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, স্বপ্ন সবাই দেখে, সবারই অধিকার আছে। যে যেখানেই থাকুক, কেউ ছেঁড়া কাঁথাতে ঘুমাক, কেউ অট্টালিকায় ঘুমাক, রাজপ্রাসাদে ঘুমাক, স্বপ্ন সবাই দেখতে পারে। যার যার নিজের মতো করে স্বপ্নটাকে বানাইতেও পারে। কিন্তু সবার স্বপ্নই পূরণ হয় না, এটাও বাস্তব কথা। স্বপ্ন যেমন সবাই দেখতে পারে, আবার সবার স্বপ্নই পূরণ হয় না, দুইটাই বাস্তব কথা। এখন বিশেষ করে কাদের স্বপ্ন পূরণ হয় না আপনি একটু ভাবুন তো। আমি যদি একজন বা একটা গোষ্ঠীকে বলি, যে গোষ্ঠী বা যে ব্যক্তি অনেক সুন্দরভাবে স্বপ্ন দেখতে পারেন বা অন্যকেও স্বপ্ন দেখাইতে পারেন, কিন্তু মনের মধ্যে প্রতারণার ভাব নিয়ে বসে আছেন, অর্থাৎ যিনি প্রতারক, যিনি প্রতারণার রাস্তা বেছে নেন, যিনি অন্যের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড করেন, তার স্বপ্ন কোনো সময় পূরণ হয় না। দেখেন, তাদের স্বপ্ন ছিল কি, যে একটা অভ্যুত্থান হবে, একটা আন্দোলন হবে। সেই আন্দোলনটা তারা নিজেরা মনে মনে বাসা বেঁধে নিয়েছিল যে আন্দোলনটা হবে ৭১ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন। কিন্তু বাংলাদেশের মানুষদেরকে তারা বোঝালো যে না, এটা বাংলাদেশের পক্ষের আন্দোলন, এটা নতুন বাংলাদেশের আন্দোলন, এটা বাংলাদেশে তোমাদের ভোটাধিকার ফেরত দেওয়ার আন্দোলন। আন্দোলন সফল হলো। তারপরে তারা বলতে শুরু করলো যে না, আন্দোলন তো হয়েছে ৭১-এর বিরুদ্ধে, রিসেট বাটন পুশ করা হয়েছে, আওয়ামী লীগকে সরাতে হবে, আওয়ামী লীগকে নাই করে দিতে হবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে, তাহলেই তাদের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে। সেই জন্য তারা কী করলো, প্রথমে তারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাইতে সক্ষম হলো। কিন্তু যখন তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে গেল, তখন তাদের এটা চিন্তায় মাথায় আসলো যে আওয়ামী লীগকে তো ক্ষমতা থেকে সরানো হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে, নাই করে দিতে হবে, আওয়ামী লীগ যেন কোনোদিন রাজপথে না আসতে পারে। যদি আওয়ামী লীগ আসতে পারে তাহলে তাদের স্বপ্ন পূরণ হবে না। যার কারণে সেটারও তারা পদক্ষেপ নিলেন। তারা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করলেন, নিবন্ধন স্থগিত করে দিলেন, নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না। কিন্তু দেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, আওয়ামী লীগ কিন্তু ঠিকই সাংগঠনিকভাবে আগের চেয়ে অনেক মজবুত আকারে দাঁড়িয়ে আছে। তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে রাজপথে নামতে পারতেছে না, এটা ঠিক আছে, বাজাইতেছে, কিন্তু সাংগঠনিকভাবে কিন্তু দলটা ভেঙে পড়ে নাই, আরও শক্তিশালী হয়েছে। আর অপরদিকে দেখেন, যারা আওয়ামী লীগকে ভেঙে চুরমার করে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছিল, তাদের মধ্যে আজকে বড় বড় ভাঙন সৃষ্টি হইতেছে। তারাই এখন আজ বিলুপ্তির পথে। এই ভিডিওতে আমি আলোচনা করব ডক্টর ইউনূসের নিয়োগকর্তাদের রাজনৈতিক দল এনসিপি এখন বড় ভাঙনের পথে। কি করবে ডক্টর ইউনূস? প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করতে পারেন। দেখেন, বার্তা বাজারে একটা শিরোনাম হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ শিরোনাম। নিউজটা পড়ার পরেই আমি ভাবলাম যে এই বিষয়ে কথা বলা উচিত। শিরোনামটা হলো এনসিপিতে বড় ভাঙন, 14 কেন্দ্রীয় নেতার পদত্যাগ। এটা হলো শিরোনাম। আর নিউজে বলা হয়েছে, আমি যদি কি বলে সারসংক্ষেপে বলি, রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম ঘটনাটি ঘটে জামাত ইসলামের সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে। আমরা কিন্তু আগে বলছিলাম যে এই এনসিপি যদি জামাতের সাথে যায়, এনসিপি তো ভেঙে যাবে, এনসিপি তো মানে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি বাজবে। বরঞ্চ তাদের মনের মধ্যে যেটা দীর্ঘদিন ধরে বলে আসতেছি, যে এরা তো প্রতারক, এরা প্রতারণা করছে, এটা কিন্তু তার নিজের দলের লোকেরাই বলতে শুরু করবে। দেখেন, আজকে কিন্তু বলতে শুরু করছে এবং বড় বড় ভাঙনও সৃষ্টি হয়েছে। ওই ঘটনার সূত্র ধরেই এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা পদত্যাগ শুরু করেন। বর্তমানে এ পদত্যাগের সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে গেছে, কেন্দ্রীয় সহ সারা দেশের এনসিপির পরিচিত মুখগুলো প্রায় অধিকাংশ নেতা পদত্যাগ করেছেন। আপনি ভাবুন যে কেন্দ্রীয় নেতা সহ সারা বাংলাদেশে তাদের রাজনৈতিক এই দলের যে পরিচিত মুখ, অর্থাৎ যারা সামনে থেকে নেতৃত্ব দেবেন, তারা অধিকাংশ নেতায়, প্রায় অধিকাংশ, তার মানে কি সবাই, প্রায় অধিকাংশ মানে প্রায় সবাই, দুই একজন হয়তো বাদ আছে, সবাই পদত্যাগ করছে। এখন আমি প্রথমে আপনাদেরকে কি বললাম, আমি বললাম যে ডক্টর ইউনূস এখন কি করবে। দেখেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে তার আশা আকাঙ্ক্ষা ধীরে ধীরে বহিঃপ্রকাশ ঘটতে শুরু করলো। ভয়েস অফ আমেরিকাকে যখন সাক্ষাৎকার দিলেন, সেই সাক্ষাৎকারে তিনি বললেন রিসেট বাটন পুশ করছে। কারা পুশ করছে? তার নিয়োগকর্তারা পুশ করছে।
রিসেট বাটন কি এই জন্য পুশ করছে, এই কথাটা তিনি কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই জবাবটা দিচ্ছেন সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সাংবাদিক যখন প্রশ্ন করলেন যে বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বর বাড়ি প্রথমে আগুনে বিনষ্ট করা হলো, তারপরে বুলডোজারের মাধ্যমে আবার ভাঙচুর হলো, আবার অগ্নিসংযোগ ঘটানো হলো, এই যে এটা তো আর কারো ব্যক্তি সম্পত্তি না, এটা রাষ্ট্রীয় সম্পত্তি। এই যে রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করা হলো, তাতে আপনি তো সরকারের এখন প্রধান, আপনার এখানে মানে এটাকে আপনি কিভাবে দেখতেছেন? এই প্রশ্নের জবাবে তিনি কি রিসেট বাটনের কথা বললেন। আমরা তখন মাথায় হাত দিয়ে বসে পড়লাম, আমরা চিন্তা ভাবনা করতে শুরু করলাম, এ কি বলে রিসেট বাটন? রিসেট বাটন মানে কি? বঙ্গবন্ধুর প্রশ্নের জবাবে তিনি বলতেছেন রিসেট বাটন, তার মানে কি বঙ্গবন্ধুকে তিনি মুছে ফেলবেন, মুক্তিযুদ্ধকে তিনি মুছে ফেলবেন, সংবিধানকে মুছে ফেলবেন, আমাদের সেই দীর্ঘ 23 বছরের লড়াই সংগ্রামের ইতিহাসকে তিনি মুছে ফেলবেন, বাংলাদেশের 24-এর আগে সকল কিছু মুছে ফেলবেন, নতুন বাংলাদেশ ঘোষণা? এই প্রশ্নগুলো আমাদের সামনে আসতে শুরু হলো, আমরা কথা বলা শুরু করলাম এবং বাস্তবে আমরা কার্যকলাপেও দেখলাম ডক্টর ইউনূস কি তার নিয়োগকর্তাদের স্বপ্ন পূরণ করবেন। এখন নিয়োগকর্তাদের স্বপ্ন পূরণ করতে কী করবে? সবচেয়ে বড় বাধাকে বাংলাদেশে আওয়ামী লীগ প্রথম পর্যায়ে ক্ষমতাচ্যুত করতে তারা সফল হয়েছে, এখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে। নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের কর্মকাণ্ড মানে এমনভাবে ম্যাটিকুলাস ডিজাইনটা হয়েছে যে তারা যেন রাজপথে না নামতে পারে, তারা যেন ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। কিন্তু আমরা বিপরীতে কী দেখলাম? বিপরীতে দেখলাম যে এই দলটা সাংগঠনিকভাবে ক্ষমতায় থাকাকালীন যে শক্তি সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছিল, ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তী সময় এই দলটা সাংগঠনিকভাবে তার চেয়ে অনেক 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 বেশি গুণ শক্তিশালী হিসাবে এখনও দাঁড়িয়ে আছে, একবারে শক্ত কংক্রিটের মতো। রাজপথে নামতে দিতেছে না, এই তো সুযোগ সময় আসলে তারা ঠিকই রাজপথে নামবে। কিন্তু যারা স্বপ্ন দেখেছিল রিসেট বাটনের, যারা স্বপ্ন দেখেছিল বাংলাদেশের ইতিহাস বিকৃতির, যারা স্বপ্ন দেখেছিল বাংলাদেশের সত্যিকারের ইতিহাসকে মুছে ফেলে নতুন তাদের ইচ্ছা মতো ইতিহাস বসানো, তারাই আজকে ভেঙে চুরমার হয়ে বিলুপ্তির পথে, যেটা আজকে নিউজ পত্রিকাগুলো তারা শিরোনাম করতেছে। তাহলে নিয়োগকর্তাদের যদি এই অবস্থা হয়, প্রশ্ন কিন্তু সামনে চলে আসে, তাহলে ডক্টর ইউনূসের কী হবে? তার নিয়োগ করছে, আপনি ভাবুন যে নিয়োগকর্তা মানে তারাই কর্তা, কর্তাদের যদি এই অবস্থা হয়, ভেঙে চুরমার হয়ে যায়, কেন্দ্রীয় 14 নেতা যদি একসাথে কোনো রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন, তাহলে ভাবেন এটার প্রভাব কত দূর পড়ে। সারা বাংলাদেশের প্রতিটা প্রথম সারির পরিচিত মুখ যারা নেতৃত্ব দেবেন তারাই পদত্যাগ করতেছেন এবং প্রকাশ্যে এই কথাটা বলতেছেন যে এই প্রতারণাটা না দেশের জনগণের সাথে, এটা খেয়াল করবেন, এইভাবে কিন্তু বলতেছে দেশের জনগণের সাথে এই ধরনের প্রতারণা না করলেও পারত নাহিদেরা। এ কথা তাদেরই দলের নেতা নেত্রী কর্মীরা বলতেছেন। তার মানে কি তারা প্রতারক? আর আমি প্রথমে কি বললাম যে সবাই স্বপ্ন দেখে কিন্তু সবার স্বপ্নে বাস্তবে রূপান্তরিত হয় না। বিশেষ করে যারা প্রতারক তাদের স্বপ্ন কোনো সময় কোনো দিনই বাস্তবে রূপান্তরিত হয় না বা তারা পূরণ করতে পারেন না, এটাই বাস্তবতা এবং এটা বাংলাদেশে ঘটতেছে। অথচ দেখেন, আপনি যদি 1 বছর আগেও তাকান, আপনি যদি যখন এই রাজনৈতিক দলটা গঠন হওয়ার আগে যখন তারা সমন্বয়ক ছিলেন তখনকার সময় যদি তাকান, অথবা তারা রাজনৈতিক দল গঠন করার পরে রাজনৈতিক দলের নেতা হিসেবেও যদি তাদের দিকে তাকান, তাহলে কি দেখতে পান? তাদের যে দম্প ছিল, তাদের যে অহমিকা, তাদের মনের মধ্যে যে অহংবোধ ছিল, তারাই সর্বা সকল কিছুই তারা এই যে গতকালকেও ঘটছে হবিগঞ্জে। সেই বিষয়ে আমি একটা পরিপূর্ণ ভিডিও আপনাদেরকে দিছি, কিভাবে তারা জুলাই আগস্টে থানায় আক্রমণ করছে, থানা থেকে অস্ত্র লুট করছে, অগ্নিসংযোগ করছে, নিরপরাধ দায়িত্বরত একজন পুলিশ অফিসার কর্মকর্তা তাকেও কিভাবে প্রাণ কেড়ে নিচ্ছে, সেটাও পুলিশের সামনে বসেই তারা বলতেছে। কিসের জন্য? তারাই নাকি এই সরকারের নিয়োগ করছে আর নতুন বাংলাদেশের জনক নাকি তারাই, এই মপতন্ত্রের জনক তারাই, এটা পরিচয় দিতেছে, নিজেই নিজেদের সাক্ষী দিতেছে যে তারাই এই ঘটনাগুলো ঘটাতেছে। অথচ পুলিশ কিছু করতে পারতেছে না। কি জন্য? ডক্টর ইউনূসের জন্য। কিন্তু আমি যতটুকু মনে করি, আমার ছোট বিদ্যা বুদ্ধিতে যতটুকু বুঝি, যে সেই দিন আর বেশি দূরে না যে একটা সময় এদেরকে আইনের মুখোমুখি হতে হবে, এদেরও বিচারের মুখোমুখি হতে হবে। অন্যায় কোনো সময় কাউকে ছাড় দেয় না, মনাল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, এই ক্ষমতা তাদের একদিন থাকবে না। কারণ তাদের নিজেদের মধ্যে এখন ভাঙন সৃষ্টি হয়েছে, তারাই এখন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। সময় হলে দেশের মানুষ দেখতে পাবে।
অবশ্যই দেশের মানুষের, বাংলাদেশের দেশের মানুষ সবার যেটা মঙ্গল হয় মহান সৃষ্টিকর্তা সেটাই যেন করে। তবে এইটা আমার কাছে খুব আনন্দের বিষয় এবং আমি নিজের কাছে আমার খুব ভালো লাগতেছে এই নিউজটা পড়ার পরে যে এনসিপির বড় ভাঙন 14 কেন্দ্রীয় নেতার পদত্যাগ। কারণ আমরা আগেই সাবধান করেছিলাম, হুঁশিয়ারি করেছিলাম যে আপনাদের আদর্শ পরিবর্তন করতে হবে, দেশের পক্ষে কথা বলতে হবে। স্বাধীনতা মুক্তিযুদ্ধ আপনারা যেমন আন্দোলনের আগে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, বঙ্গবন্ধুর গুণগান গাইছেন, সেই পথে আপনাদেরকে হাঁটতে হবে। কারণ আপনাদের মুখের দিকে অনেকেই তাকিয়ে আছে, তারা কথা শুনে নাই। তারাই এক একজন বেকার মানুষ, কোনো কাজ নাই, কোনো পেশা নাই, অথচ কোটি কোটি টাকার মালিক। বাবার চেয়ে সন্তানের সম্পত্তি বেশি, অল্প কয়েকদিনে, মাত্র 1 বছরে। 1 বছর আগে অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলন সফল হওয়ার পরে তারা মিডিয়াতে যে বক্তব্য দিচ্ছেন যে তাদের বাড়িতে সবচেয়ে ভাঙা ছোট ঘরটি তাদের, তারা খুবই কষ্টে জীবনযাপন করছে, খুবই কষ্টে লেখাপড়া করছে। 1 বছর পরেই যখন তারা নির্বাচনী হলফনামায় লিখতেছে কোটি কোটি টাকার সম্পত্তি তাদের হয়ে গেছে, তখন ভাবেন তারা কোন পথে চালিত হয়েছে। আর যেটার ফল তারা অলরেডি, আপনি ভাবুন যে ক্ষমতায় থাকাকালীনই তারা তাদের ফল পাওয়া শুরু হয়েছে, তাদের ভাঙ্গন, তাদের পতন, সকল কিছু শুরু হয়ে গেছে। আর বলে আওয়ামী লীগের কথা, আমি মানে বিষয়টা ভাবতে পারি না যে কীভাবে কার সাথে কার তুলনা করে এরা। আওয়ামী লীগ 1 নম্বর ক্ষমতায় নাই, সবাই এখন আওয়ামী লীগের বিরুদ্ধে। তারপরে কি বলে যে অধ্যাদেশের মাধ্যমে এই দলটার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও এরা যেভাবে সাংগঠনিকভাবে দাঁড়িয়ে আছে, কারণ কি? কারণ হলো এই দলটা হচ্ছে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। আর এরা প্রতিষ্ঠিত হইতেছে কিসে? একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে বিলীন করে এরা প্রতিষ্ঠিত হবে, সেটা কি সম্ভব? তা আবার ভুল পথে পরিচালিত করে রাজনৈতিক দলকে, কোনোভাবেই সম্ভব না। আমি পরিশেষে এই প্রশ্নটা আবার করব যে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা অর্থাৎ এনসিপির ভাঙন বা এনসিপি বিলুপ্তির পথে এখন কি করবে ডক্টর ইউনূস? সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।